নমস্কার, তোমরা শুনছো অডিওভার্স প্রোডাকশন আর আমি সৌমি। আজ আমরা চলে এসেছি অডিওভার্স প্রোডাকশনের প্রথম দিন প্রথম গল্প নিয়ে। আচ্ছা, তোমাদের প্রথম প্রেমের অনুভূতিটা কেমন ছিল? প্রথম প্রেমটা হয়েছিল কোথায়? স্কুলে না কোনো টিউশনি পড়তে গিয়ে? সেই সময় প্রথম কাউকে দেখে ভালো লাগা, না হঠাৎ একদিন একটা অচেনা মানুষ, নতুন মুখ, প্রথমে না হলেও ধীরে ধীরে প্রেমে পড়ে যাওয়া? এগুলোর মধ্যে কোনো একটা হলে আর না হলেও আজকের গল্পটা তোমাদের জন্য। এই প্রেমের মৌসুমে প্রেম দিবসের দিন তোমাদের একটি সুন্দর প্রেমের গল্প শোনাতে এসেছি আমরা। তাহলে শুনতে থাকো শুভদীপ সাধুকার কলমে আমাদের আজকের নিবেদন সর্ষে ফুল। সবাই এসে গেছে তো? এখনো স্যার ঋদ্ধি আসেনি। ওহো, কি যে করে না ঋদ্ধিটা। আমি বলেছিলাম 5:30টায় বাস ছাড়া হবে, তার আগে সবাই যেন চলে আসে। কেউ একটা একটু এগিয়ে দেখ, ও কতদূর আছে। ঠিক এই সময় স্যারের কথার মাঝেই জোরে জোরে সাইকেলের বেল বাজিয়ে সাইকেল নিয়ে ঢুকলো আমাদের গল্পের হিরো ঋদ্ধি। কিরে ঋদ্ধি, কাল তো নিজেই বাহাদুরের মতো বললি সবার আগে চলে আসবি, দেরি করবি না, আর আজ নিজেই এত দেরি করলি? আরে স্যার বলবেন না, আর ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেল। এই যা শীত পড়েছে না এখন, কি বলবো, সে একবার চাদরের তলায় ঢুকলে আর বেরোতেই ইচ্ছা করে না। আর কি বলবো, নে এবার তাড়াতাড়ি সবাই বাসে ওঠ। সবাই উঠে পড়ে বাসে, যে যার পছন্দ সিট পেয়ে বসে পড়েছে। কিন্তু এই দিকে আমাদের হিরো ঋদ্ধি, মানে ঋদ্ধি মিত্র, বসার জন্য তার পছন্দের সিট না পেয়ে তার প্রাণের বন্ধু অনিকেতকে বলল, এই অনি, সরে যা, পিছনের সিটটা আমিই বসবো। না রে ভাই, এটা আমার জন্য ধরা ছিল, তুই অন্য কোথাও দেখে নে। এমনি তো দেরি করে এসেছিস, তার উপর আবার দাদাগিরি নাকি? যা পালা। তুই বকিস না এত, তুই ওঠ, পিছনের সিটটা আমি বসবো, ব্যাস। এরকম কিছুক্ষণ ওদের সিট দখলের জন্য যুদ্ধ চলল। তারপর স্যারের ধমকানিতে সবাই চুপ হয়ে গেল। তারপর ভালোই ভালোই ওদের বাস ছাড়লো ওদের গন্তব্যের উদ্দেশ্যে। আজ ওদের টিউশন থেকে নিয়ে যাচ্ছে পিকনিক। গন্তব্য বাঁকুড়ার জঙ্গলের কাছে ওদের স্যারের এক বন্ধুর বাগান বাড়িতে। স্যারের ধমকানিতে ঋদ্ধি পেছন সিটে বসতে পেল না, আর অন্য কোনো সিট না পেয়ে ওকে অগত্যা বসতে হলো একটা মেয়ের পাশে। আর পাশে যে আছে তার নাম রাজন্না সান্যাল, ওর ব্যাচমেট। বন্ধুত্ব ভালোই, তবে সেই বন্ধুত্বের নামটা শুধুমাত্র বন্ধুত্বের জন্য না, কারণ রাজন্যার প্রতি এমনিতেও আমাদের ঋদ্ধির একটু ইয়ে আছে, ওই মানে একটু ইয়ে আছে। তবে এরকম পাশে কাছে বসে কথা বলতে বলতে গেলে যদি ও খারাপ ভাবে, যদি সব কিছু শুরু হওয়ার আগেই ফসকে যায়, তবে তো বেশ মুশকিল। তাই ও চুপচাপই রয়ে গেল। সারা রাস্তা জুড়ে ঋদ্ধি রাজন্যার পাশে কিরকম চুপচাপ বোকার মতো বসে কাটিয়ে দিল। না, বাকিদের মতো হই হুল্লোড় করলো না করলো কোনো দাদাগিরি। আর ওদিকে রাজন্যা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিল সারাটা পথ। ওর কোনো ভুরুক্ষেপই নেই পাশে কেউ বসে আছে কি নেই। শুধুমাত্র মাঝে মাঝে অজানা হাওয়ায় উড়ে আসে রাজন্যার এলোমেলো চুলগুলো, গিয়ে পড়ে ঋদ্ধির মুখে। সেটা রাজন্যার একটু বিরক্ত হলেও ঋদ্ধি কিন্তু ওকে মুগ্ধ হয়ে দেখছে। আরে ও স্যার, একটা গান চালান না, কিরকম ম্যারে লাগছে। ঋদ্ধির এই মুগ্ধতার রেশ কাটলো পিছন থেকে আসা ওর
প্রাণের বন্ধু অনিকেতের গলার আওয়াজে। আরে তুই কি গিটারটা দেখানোর জন্য নিয়ে এসেছিস? আমার না আর ভালো লাগছে না, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে এলাম, বুঝতেই পারছেন। আমি নিয়ে যাচ্ছি যখন, পরে নিশ্চয়ই শোনাবো। এখন বরং একটা গান চলুক এমনি। নে চালা তোদের পছন্দ মতো, তবে ভদ্র গান চালা। হ্যাঁ স্যার, অত চিন্তা করবেন না, ভালো আর ভদ্র গানই চালাবো। আমরা তো ভদ্র, বলুন। ওই এটা চন্দ্রবিন্দুর গান চালাতো আগে। দাঁড়া ভাই, সব হবে। তোর চন্দ্রবিন্দু দিয়েই না হয় আজকে শুরু করলাম। ঋদ্ধির কথা মতো চন্দ্রবিন্দুর একটা পরিচিত গান চালায়। এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোঁয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোঁয়া ঘর। এরই মাঝে ঋদ্ধি দেখল রাজন্যার আঙুল গানে সুরে সুরে তাল মেলাচ্ছে আর বেশ উপভোগ করছে। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম, এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোঁয়া ঘর, তুমি জ্বরের শেষে সূর্য ধোঁয়া ঘর। সকলের হই হুল্লোড় আর গানের মাঝে ওরা ইতিমধ্যেই পৌঁছে গেছে পিকনিক স্পটে। চারিদিকে জঙ্গলে ঘেরা একটা সুন্দর বাগান বাড়ি, আর তার ঠিক পেছনেই সর্ষে ক্ষেত, আর দূরে দেখা যাচ্ছে কুয়াশার ভিড়ে ঘিরে থাকা শুশুনিয়া পাহাড়। বাস থামতেই স্যারের সাথে সাথে একে একে সবাই নামতে থাকে। এই সবাই একে একে নাম, কেউ ঠেলাঠেলি করবি না। সবাই নেমে এবার সব জিনিসপত্র একে একে নামাতে শুরু করে। এবার ওদের স্যার সবার উদ্দেশ্যে বলল, জলখাবারের ব্যবস্থা সব আগে থেকে করা আছে। জলখাবার হয়েই গেলে দুপুরে রান্নার কাজে লেগে পড়বি সবাই। মেয়েরা সব জোগাড়যন্ত্র করবে। আর যেমন কথা ছিল, রিজু, অনিকেত আর ঋদ্ধি তোরা আমার সাথে রান্নার দিকে থাকবি, আর শুভম, অর্ঘ্য পরিবেশনের দায়িত্ব থাকবে। আর বাকিরা যারা সবাই কিছু না কিছু হাতে হাতে সাহায্য করবি আমাদের। কেউ এদিক ওদিক চলে যাবি না, একবার হাঁক দিলেই যেন সাড়া পায় সবার। ঋদ্ধি এবার মাঝ থেকে বলে, ও স্যার, এটা ক্রিকেট ম্যাচ হবে না? আমি ক্রিকেট সেট এনেছি, কোনো চাপ নেই। ওকে সম্মতি জানিয়ে বাকি ছেলেরাও একই কথা বলে। সব হবে, কিন্তু তার আগে সবাই জলখাবারটা সেরে নি। এবার ওরা সবাই মাঠের মাঝখানে গোল করে বসে। অনিকেত এবার ঋদ্ধির পাশে বসে আস্তে আস্তে বলল, কি রোমিও, সারাটা রাস্তা তো ভালোই রাজন্যার পাশে বসে এলি। এটার জন্য কিন্তু আমায়, মানে তোদের অনিকেতকে তোর ক্রেডিট দেওয়া উচিত। বেশি কিছু নয়, ওই ওভারে আউট না করলেই হলো। তুই পিছে নামলে তো আর কেউ টেকে না। এই অনি, মাথা গরম করার সাথে একদম বলে দিচ্ছি, আমি কিন্তু মেরে দেবো। হ্যাঁ হ্যাঁ, এখন তো মেরেই দিবি। জলখাবারের পর ওরা এবার দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে। মেয়েরা সবাই হাতে হাতে জোগাড় করছে, আর বাকি সব ছেলেরা স্যারের হাতে হাতে সাহায্য করছে রান্নায়। এইসব রান্নার পর্বর মাঝেই অনিকেত ঋদ্ধিকে একটু সাইডে ডেকে আনে।
এই রিদ্ধি, ওই দেখ রাজন্যা বাকিদের সাথে ছবি তুলছে। আমি আরাত্রিকাকে দিয়ে ওকে সাইডে ডাকছি। আজকেই ভালো সুযোগ, বুক ঠুকে বলে দে, যা হবে হবে। না তো পারিস টিউশনে কিছু বলতে, না স্কুলে, আর না একটা চিঠি লিখতে পারিস ভালো করে। আর পাশে বসলে তো পুরো ক্যাবলা হয়ে যাস। শুধু ক্রিকেটের পিচে রান করলেই হবে, প্রেমের রানটাও তো নিতে হবে নাকি? এতক্ষণ একটানা কথাগুলো শোনার পর ঋদ্ধি বলে, আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি রে? আজ এখানে এত লোক এসছে, তাছাড়া ও যদি এখন না মানে বা না করে দেয় তাহলে আরও খারাপ হবে। বেকার বন্ধুত্বটাই স্পয়েল হয়ে যাবে। আরে ক্যাবলা চন্দ্র, তুমি প্রেমে পড়বে এদিকে রিস্ক নেবে না, তা কি করে হয়? যা হবে দেখা যাবে, হয়তো হ্যাঁ হবে নয়তো না। এইরকম মনোরম পরিবেশ, সর্ষে ক্ষেত, শীতের মিঠে রোদ, দূরে সুন্দর শুশুনিয়া পাহাড়, আর এই দৃশ্যে সাহায্য করার জন্য, সাহস দেওয়ার জন্য আমার মতন বন্ধু পাবি, আর কি চাই তোর? অনি, আমার না কেমন ভয় লাগছে জানিস তো ভাই, ঠিক সাহস পাচ্ছি না যেন। এই হচ্ছে তোর প্রবলেম, শুধু ভয় পেয়ে যা আর সাহস পাচ্ছিস না। 2 বছর ধরে এই দুটো কথাই শুনে যাচ্ছি, আর কিছু শুনছি না। এই হবে তোর দ্বারা। না রে অনি, তুই বুঝতে পারছিস না আমার ব্যাপারটা। আমার না কিরম নার্ভাস ফিল হচ্ছে জানিস তো। সেটা তো প্রথমবার কাউকে কথা বলতে গিয়েই হবে, তার উপর আবার তুই প্রপোজ করছিস। এমনি তো মেয়েদের সাথে কথা বলিস না, তাই একটু ভয় হচ্ছে। বাকি যা হবে ভালো হবে। আরে আমি আর আরাত্রিকা তো আছি, আমি আরাত্রিকাকে বলে ডাকছি। ওদের ব্যাচের মধ্যে ঋদ্ধি রাজন্যার প্রতি এই ভালো লাগার কথাটা অনিকেত ছাড়াও আরাত্রিকা জানে অবশ্য। ওদের 3 জনের বেশ ভালো বন্ধুত্ব, আর তার উপর আবার আমাদের অনিকেতের মানে একটু ওই আর কি, মানে ওদের দুজনের একটু, বুঝতেই পারছেন। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন না তো ব্যাপারটা কি হচ্ছে? এবার একবার পিছনে তাকানো যাক, মানে ব্যাক টু ফ্ল্যাশব্যাক। সময়টা 2023, ক্লাস 11, প্রথম দিন কেমিস্ট্রি টিউশন। ওদের ব্যাচে আজ একটা নতুন মেয়ে এসেছে, দেখতেও ভালো, শান্ত স্বভাবের। আর সাধারণত যেটা হয়, তাকে নিয়ে ব্যাচের বাকি ছেলেদের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়। কিন্তু আমাদের হিরো কোনো ভুরুক্ষেপ নেই সে ব্যাপারে, সে এসব প্রেমে পড়ার ধারে কাছে নেই। তো লাভ অ্যাট ফার্স্ট সাইট বা প্রথম দেখার প্রেমটা ঠিক হলো না, তবে একদম যে প্রেমে পড়েনি সেটা নয়, বরং ধীরে ধীরে, কিছুটা ওই গানটার মতো ধীরে ধীরে ঋদ্ধির রাজন্যার প্রতি ভালো লাগাটা শুরু হয়। এবার সেটা অনি বা আরাত্রিকাকে জানানো হোক, বা রাজন্যার সাথে কথা বলতে গিয়ে নার্ভাস ফিল করে তুতলে গিয়ে ক্যাবলার মতো রাজন্যার চোখের দিকে তাকিয়ে ফিরে আসা হোক। এই রকম করে ক্যাবলা নামটা 2 বছর কাটিয়ে দিল। এবার বরং গপ্পে ঢুকি, ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসা যাক। সাল 2025, সময় শীতকাল, ফেব্রুয়ারি মরশুম, সাথে একটু ওই প্রেম আবহাওয়া। এবার অনিকেত আরাত্রিকাকে ডাকে, আরে ওই আরাত্রিকা। হ্যাঁ বল। এই এদিকে শোন একবার। অনির ডাকে আরাত্রিকা ওদের ছবি তোলার গ্রুপটা থেকে বেরিয়ে অনিদের কাছে আসে। বলছি, আগে তুই একবার সাইডে আয়। এখানে আসার পর থেকে তো একবারও ঠিকঠাক করে কথা বললি না। পাহাড় ভালো লাগে বলে কি অনিকেতকে ভুলে গেলি? ভালো। আরে সেটা নয়, রাগ করিস না, আসলে এদের সাথে ছিলাম তো। হ্যাঁ বুঝেছি, মজা করছিলাম। আমাদের কথা পরে হবে, এবার বরং আমাদের ঋদ্ধিকে একটু দেখা দরকার, বুঝলি? কেন, কি হয়েছে? বলছি কি, আগে দেখ রাজন্যা ওইখানে একা একা সর্ষে ক্ষেতের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলতো? হ্যাঁ রে, ও আমাদের সাথেই ছবি তুলছিল একটু আগে, তারপর ও ওদিকে কয়েকটা ছবি তুলবে বলে গেল।
দেখ, আমি রিদ্ধিকে বলছি আজকেই ভালো সুযোগ রাজন্যাকে কথাগুলো বলার জন্য, কিন্তু আমাদের রোমিওর তো সাহসই হচ্ছে না, ভয়ে একেবারে জুজু হয়ে গেছে। কি করব বল এবার? এবার কথা বলতে বলতে রিদ্ধির কাছে গেল ওরা দুজনে। আরাত্রিকা রিদ্ধিকে বলল, ঠিকই তো রিদ্ধি, দেখ যেটা মনে করিস, বলতে কি দোষ? আর আমার মনে হয় না ও না করবে, আর না কিছু খারাপ হবে, আর এরপর এরম সুযোগও আর পাবি না। হ্যাঁ রিদ্ধি, তুই আগেই নেগেটিভ ভেবে নিচ্ছিস কেন? অলি, তুই রিদ্ধিকে একটু গ্রুম করে নে, আমি ততক্ষণ রাজন্যার কাছে যাচ্ছি। কথা মতো আরাত্রিকা রাজন্যার সাথে কথা বলতে যায়, আর এদিকে রিদ্ধিকে অনিকেত বোঝাতে থাকে, দেখ আমার কথাটা মন দিয়ে শোন, নর্মাল যাবি, ওকে পেছন থেকে ডাকবি। কেমন করে বলতো? সেটা তুই ভালো জানিস। বেশি নার্ভাস ফিল করলে পুরো ঘেটে যাবে। ওকে পেছন থেকে ডাকবি, একদম কনফিডেন্সের সাথে বলবি, মানে যেটা বলতে চাস আর কি। আর যাওয়ার সময় দেখ, এখানে অন্য কিছু তো দেখতে পাচ্ছি না, ওই টুক করে সর্ষে বাগান থেকে এক গোছা সর্ষে ফুল তুলে নিবি, ঠিক আছে? কারণ এখানে আশেপাশে যা দেখছি গোলাপ বা কাঠ গোলাপের কোনো এখানে সিনই নেই, তাই যে সিনটা আছে সর্ষে ফুলের, তো সেটাই তুলে নিবি। আর আমরা তো থাকবো নাকি পেছনে, চাপ নিস না। নে এবার লম্বা একটা নিঃশ্বাস নে, চল। নিকেতের বলার কথাগুলোর মতো রিদ্ধি একটু নার্ভাস হয়ে যায়, আর রাজন্যাকে কথাগুলো বলার উদ্দেশ্যে কয়েকটা সর্ষে ফুলও তুলে নেয়। আর তখন আরাত্রিকা রাজন্যার পাশে দাঁড়িয়ে কথা বলছে। এইবার ঠিক এই মুহূর্তটাকে বলা হয় মাহেন্দ্রক্ষণ। এই সেই মোক্ষম মুহূর্ত যখন নায়ক নায়িকাকে কিছু বলবে, মানে মনের কথা বলবে, সেই সময় বুকের ভেতর কত সুনামের উথাল পাথাল করছে আর বলছে, তুই পারবি কি পারবি না? এরকম কনফিডেন্স আছে কি নেই? কনফিডেন্সকে খানিকটা সাইডে রেখে রিদ্ধি একটু এগিয়ে গিয়ে রাজন্যাকে পেছন থেকে ডাকলো, এই রাজন্যা। এরে, এবার রিদ্ধিরটাকে পেছন ফিরে তাকালো আমাদের নায়িকা রাজন্যা। উফ, সেই তাকানি কি তাকানি ছিল! এই যাবো যাবো করে জ্ঞান হারাচ্ছিল আমাদের নায়ক রিদ্ধি। কিন্তু না, জ্ঞান হারালে চলবে না, জ্ঞানকে সাথে রেখে মনের কথাগুলো বলতে হবে ওকে। আর ওদিকে অনিকেতের ইশারায় আরাত্রিকা সরে যায় সাইড করে, আর সাথে সাথে মৃদু একটা মিষ্টি আওয়াজ। রাজন্যা বলে, বল। এই নে, এগুলো তোর জন্য। ও, থ্যাংক ইউ। এবার সর্ষে ফুলগুলো রাজন্যার হাতে দিয়ে বলল, মানে মানে আমি আমি না তোকে অনেক দিন ধরে এই কথাগুলো বলবো ভেবেছিলাম, কিন্তু বলা হয়ে ওঠেনি। মানে আমি আমি না তোকে ভালোবেসে ফেলেছি, জানিস তো? আমি তোর প্রেমে পড়ে গেছি রাজন্যা। তারপর কিছুক্ষণ সব নিস্তব্ধ। দূরে দাঁড়িয়ে অনিকেত আর আরাত্রিকা ভাবছে কি হচ্ছে ওদের দুজনের মাঝে। নিস্তব্ধতা ভেঙে প্রথমে রাজন্যা বলল, না রিদ্ধি, আমি এসব মনে করি না তোকে নিয়ে, আর আমি কখনো আশা করিনি যে তুই এরম বলবি। আমরা বন্ধুই তো ভালো আছি, আর তুই তো জানিস আমার ফ্যামিলি কতটা কনজারভেটিভ। আমার এইসব পছন্দ না। এই রে যা, কি হলো? মুহূর্তের মধ্যেই সব নিস্তব্ধ হয়ে গেল। রাজন্যার কথাগুলো রিদ্ধির মনে তীরের মতো বিদ্ধ হতে লাগলো। রিদ্ধি ধড়মড়িয়ে উঠে বসে অ্যালার্মটা বন্ধ করে অনিকেতের 3টে মিসড কল দেখে হড়বড়িয়ে যায়। ও তাড়াতাড়ি ওকে কল ব্যাক করে। সাথে সাথেই ওদিক থেকে কল রিসিভ হয়েই ঝাঁঝালো গলায় অনিকেত বলে, কি রে পাঠা, কখন থেকে ফোন করছি তোকে, ফোন তুলছিস না কেন? ঘুম থেকে ওঠ এবার, আজকে পিকনিক যাওয়ার আছে, ভুলে গেছিস নাকি? তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে বাস স্ট্যান্ডে আয়, আমরা সবাই এখানেই আছি, আর চিন্তা করিস না, সেও আছে। অনিকেতের পরপর ঝাঁঝালো কথাগুলো শুনে রিদ্ধি শেষটাই, কথাগুলো শেষ হতেই রিদ্ধি বলে, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। অনেক ফোনটা রাখার পর
ঋদ্ধি কিছুক্ষণ ভাবুক হয়ে ভাবতে থাকে। তাহলে এতক্ষণ রাজন্যাকে নিয়ে যা দেখলাম পুরোটাই কি স্বপ্ন? তারপর নিজেই নিজেই মাথাকে চাঁটি মারে, বিছানা থেকে উঠে পড়ে। ততক্ষণ ওর মা ওকে ডাকতে চলে এসেছে। কিরে বাবু, উঠলি? তাড়াতাড়ি ওঠ, তোকে বেরোতে হবে তো। সারা রাত জেগে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে মাকে বলে মায়ের আশীর্বাদ নিয়ে ক্রিকেট কিটটা আর ব্যাগ নিয়ে সাইকেল নিয়ে ছুট দেয় বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ও পৌঁছেই দেখে সবাই এসে গেছে, শুধু ওই আশা বাকি ছিল। ও আসতেই ওদের স্যারের কথা মতো সবাই বাসে উঠে পড়ে। এবার বাসে উঠতেই অনিকেতের সাথে এক পর্ব ঝগড়া হয়ে যায় ঋদ্ধির পেছনে সিটে বসা নিয়ে। কিন্তু স্যারের বকুনিতে ঋদ্ধি পেছনে সিটে বসতে না পেয়ে অন্য কোনো সিট ফাঁকা না থাকায় অগত্যা তাকে বসতে হলো রাজন্যার পাশেই। কি চেনা চেনা লাগছে না? তারপর আর কি, ওই যে যেমনটা ঋদ্ধি স্বপ্নে দেখেছিল ঠিক তেমনটাই হতে লাগলো। ওই যে পেছনে ফেলে আসা পথ আর অজানা হাওয়ায় এলোমেলো করে দিচ্ছে রাজন্যার চুলগুলোকে, আর সেই চুলগুলো এলোমেলোভাবে লাগছে ঋদ্ধির মুখে, আর সেখানেই ও মুগ্ধ হয়ে আছে। আর সেই মুগ্ধতা থেকে শুধু রাজন্যার দিকে আনমোনা চেয়ে থেকে বাকিটা পথ কাটিয়ে দিল ঋদ্ধি। তারপর ঠিক গল্পের মতনই, মানে স্বপ্নের মতন যা যা হয়েছিল সবটাই তৈরি করলো নিজের মতন করে, আর ক্যাবলার মতন বসে থেকে মনে অনেকটা সাহস নিয়ে। সবটাই হলো ঠিক যেমন করে অনিকেত আরাত্রিকাকে ডেকে ঋদ্ধি আর রাজন্যার ব্যাপারটা বলেছিল, ঠিক সবটাই একই রকম হলো। ঠিক স্বপ্নের মতনই ঋদ্ধি পেছন থেকে গিয়ে রাজন্যাকে আবার ডাক দিল। এই রাজন্যা, বল। শোন, আমি না তোকে অনেক দিন ধরেই ভাবছিলাম এই কথাগুলো বলবো, কিন্তু বলে উঠতে পারিনি। কেন আমি নিজেও জানি না। শুধু একটা কথাই বলতে চাই, ভুল হলে ক্ষমা করিস। আমি হয়তো আজও বলতাম না যদি সকালের দিকে স্বপ্নটা না দেখতাম। যাই হোক, যেটা বলছিলাম, তুই যখন প্রথমবার আমাদের টিউশন ব্যাচে এসেছিলিস, আমি কিন্তু বাকিদের মতো অত কিউরিসিটি দেখাইনি। তোকে নিয়ে সবাই যখন ব্যস্ত ছিল, আমি তখন ক্রিকেট পিচে রান বানাতে ব্যস্ত। আর সত্যি বলতে ভালোবাসা, ভালো লাগা এই ব্যাপারটা থেকে আমি বহু দূরে ছিলাম। কিন্তু হঠাৎ তোর সাথে কথা বলা, বন্ধুত্ব হওয়া, আস্তে আস্তে আরো গভীর বন্ধু হওয়া, মানে সব কিছুই তো আর বলতে পারবো না এখন। মানে আমার না সব গুলিয়ে যাচ্ছে। মানে ওই ভালো করে প্রপোজ করাটা আমার দ্বারা হবে না। তাই আমি মনের কথাগুলো আমি এই সর্ষে ফুলগুলো দিয়েই বলছি। মানে আশেপাশে তো গোলাপ বা অন্য কিছু নেই। তা সব ভালোবাসা অবশ্য গোলাপ দিয়ে হয় না। আমি না তোকে ভালোবেসে ফেলেছি রাজন্যা। আই লাভ ইউ। জানি একটু ক্যাজুয়াল হয়ে গেল, শুধু একটা কথাই বলতে চাই, আমার সাথে আরো শীত কাটাবি তুই। এই ফেব্রুয়ারি মাসে আমার প্রেমে পড়ার কারণ হবি তুই। বুঝলাম সবই, আমারও কিছু বলার আছে। হ্যাঁ বল না, এরম করে মাঝ রাস্তায় দাঁড় করাস না প্লিজ। আমিও অপেক্ষায় ছিলাম সেই প্রথম থেকে, সবার থেকে আলাদা, যে নিজের প্যাশন আর ফিউচার নিয়ে ব্যস্ত। তোর এই দিকটায় আমায় তোর প্রতি আরো ভালো লাগা তৈরি করে। হ্যাঁ, শুধু ওই হ্যাংলার মতন নিজে থেকে বলে উঠতে পারিনি। মানে তুই সত্যি হ্যাঁ বলছিস? মানে হ্যাঁ বলছিস তুই? আবার স্বপ্ন দেখছি না তো আমি? হ্যাঁ রে পাগল, হ্যাঁ, আমিও তোকে অল্প অল্প ওই ভালোবাসি। তুই তাহলে আগে বলিসনি কেন আমায়? ওই যে বললাম, হ্যাংলার মতো নিজে থেকে বলে উঠতে পারিনি। কি ভাবছেন? স্বপ্নে দেখা সব জিনিস কখনো কখনো মিথ্যেও হয়। হয়তো এই স্বপ্নটা না দেখলে ঋদ্ধি আজ সাহস নিয়ে বলতে পারতো না রাজন্যাকে, আর না বলতে পারা কথাগুলো থেকে যেত তার মধ্যেই। ওই ভালোবাসার রং কখনো কখনো লাল হয় না, কখনো কখনো গোলাপও হয় না। ভালোবাসার রংকে আগলে রাখতে জানে ভালোবাসা নিজেই। তাই আজ এই সর্ষে ফুল দিয়েই শুরু হলো একটা নতুন গল্প, একটা নতুন পথ চলা।
এরপর খাওয়া দাওয়ার শেষে নানান রকম খেলা, গান, বাজনা, হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আনন্দ করে চলল ওরা। বাড়ি ফেরার পথে সবার আবদার মেটাতে আমাদের অনিকেত সবার মন ভালো করতে একটা গানের লড়াই শুরু করলো। আর তালে গোলে বেশ ব্যাপারটা জমেও ছিল ভালো। শেষ অবধি সেই গানের লড়াইয়ের গানের পালা পড়ল খোদ অনির ঘাড়েই। তারপর আর কি, অনি সবার উদ্দেশ্যেই এবং সব থেকে বেশি নিজের ভালোবাসার উদ্দেশ্যে যে গানটা গাইল, সে গানটা শুধুমাত্র ভালোবাসার জন্যই, নতুন করে ভালোবাসায় পড়ার জন্যই। একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে, হাজার কাটা তার পেরিয়ে অনেক ঘুর তোমার কাছে আসে। একটা সুর গুনগুনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি, আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি, আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। চৌবিশারে খুব গোপনে খাম খেয়ালে রাত্রি জাগা ফুল, অন্ধকারে বাতি জেলে খুঁজতে যাওয়া বেআক্কেলে ভুল। চুপিসারে খুব গোপনে রাম খেয়ালে রাত্রি জাগা ফুল, অন্ধকারে বাতি জেলে খুঁজতে যাওয়া বেআক্কেলে ভুল। রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদ যেভাবে ফিরে যেতে চায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি, আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি, আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। প্রশ্নবাণে বিদ্ধ মনে উতরে যাব নেই কোনো উপায়, কোন সাগরে ডুবলে বলো খুব সহজে ভেসে ওঠা যায়। স্রোত হারানো নদী যেমন শুকনো মনে সমুদ্রকে যায়, তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি, আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায় আমি, আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আর ওখান থেকে আসার সময় স্মৃতি হিসাবে রাস্তার ধারে একটা ঝোপ থেকে তোলা একগুচ্ছ সর্ষে ফুল রাজন্যার জন্য খুব সযত্নে রাখা আছে ঋদ্ধির ব্যাগে। তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট না হলেও, স্বপ্নে ট্র্যাজেডি হলেও কখনো কখনো হ্যাপি এন্ডিংটাই ভালো হয় কি, তাই তো? তাহলে কি বুঝলে আজ? সবসময় যে গোলাপ ফুলেই মনের কথা বলা যায় তা নয়। কোনো কোনো সময় মনের কথা বলার জন্য এই একগোছা সর্ষে ফুলই যথেষ্ট। আসলে কিছু কিছু ফুল এমনই হয় জানো তো, খুব সহজেই আবেগে জড়িয়ে ফেলে,
ভালোবাসায় জড়িয়ে ফেলে আস্তে আস্তে। আজকের গল্প পাঠ এবং অনিকেতের ভূমিকায় বাবান, ঋদ্ধির ভূমিকায় অনির্বাণ, রাজন্যার ভূমিকায় রাজনন্দিনী, আরাত্রিকার ভূমিকায় সমৃদ্ধি, মায়ের ভূমিকায় অনুরিতা ও স্যারের ভূমিকায় ডক্টর তিতাস পাল এবং গল্পের সূত্রধার আমি সৌমি। অসংখ্য ধন্যবাদ জাহিরুল এবং বাবানকে দুটি এত সুন্দর গান পরিবেশনার জন্য। সমগ্র পরিচালনা, নাট্যরূপ এবং আবহ সঙ্গীত বাবান। আর অনেক ধন্যবাদ পিয়ালিদি, পেনথম প্যালেট ও বাবানকে এত সুন্দর পোস্টার ডিজাইনের জন্য। আমরা আবার একটি সুন্দর গল্প নিয়ে ফিরব খুবই তাড়াতাড়ি। ততদিন শুনতে থাকো আমাদের নতুন উদ্যোগ অডিওভার্স প্রোডাকশন।